সো আজকে হচ্ছে আমাদের ত্রিকোণমিতি ক্লাস। তো ত্রিকোণমিতি আসলে সম্পূর্ণ একটা নতুন একটা ব্রাঞ্চ ম্যাথের, তোমরা যারা পাচ্ছ ক্লাস 9 যারা উঠছো নতুন নতুন। সো ত্রিকোণমিতি যদি আমরা শিখতে চাই, প্রথমত আমাদের একটা জিনিস সম্পর্কে আইডিয়া নেওয়া লাগবে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ জিনিসটা কি তোমরা সবাই হয়তো অনেকে জানো, আবার অনেকে জিনিসটা হয়তো জানো না, বাট জেনে নাও। দেখো, তো সমকোণী ত্রিভুজ ব্যাপারটা কিরকম আর সবাই জানি যে সমকোণী ত্রিভুজ হচ্ছে এমন একটা ত্রিভুজ যার একটা কোণ হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। বোঝা গেছে? সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি থাকে বা এক সমকোণ হয়, তাহলে আমরা বলতে পারি এটা সমকোণী ত্রিভুজ। যেমন দেখো, আমরা যদি ত্রিভুজ ABC চিন্তা করি, তাহলে ABC ত্রিভুজের মধ্যে হচ্ছে কি কোণ বিটা হচ্ছে এক সমকোণ। আমরা লিখতে পারবো কি কোণ ABC হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। এখন সমকোণী ত্রিভুজের যে আরো কিছু টার্মস থাকে, যেরকম হচ্ছে কি দেখো, সমকোণী ত্রিভুজের এই সমকোণের যে বিপরীত বাহু যে হবে, সমকোণের যে বিপরীত বাহুটা, এই সমকোণের বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ। কি বলবো? তাহলে এখানে দেখো, সমকোণ হচ্ছে আমাদের কোণ বিটা এবং সমকোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে AC, তাহলে এসিটা হচ্ছে এখানে কি বলতো অতিভুজ। আমরা কি বলবো এটাকে? অতিভুজ বলতে পারবো। সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ, তাহলে এখানে এসিটা হচ্ছে অতিভুজ। আর এবিটা হচ্ছে কি আমরা কি বলি? দেখো, এবি এবং বিসিটাকে কি নামকরণ করতে পারি? এবিটা হচ্ছে লম্ব, আমরা বলি লম্ব, কারণ সেটা হচ্ছে ভূমির উপর লম্ব বা ভূমির সাথে সমকোণে আছে। আর বিসিটা হচ্ছে ভূমি, বিসিটা হচ্ছে কি ভূমি, আমরা সবাই বলতে পারি। ভূমি কাকে বলে? আসলে দেখো, এই যে সমকোণী ত্রিভুজটার বিসি বাহুটা, এই বিসি বাহুটা কিন্তু ভূমির সমান্তরালে আছে, তার মানে বিসিটা হচ্ছে একটা ভূমি। ওকে, তো আমরা যদি এখানে একটা কোণ মেনশন করে দিই ফর এক্সাম্পল, তবে এই জিনিসটা সব ক্ষেত্রে আসলে সত্য নয়, একটু বলে রাখি। অতিভুজ স্থির থাকবে সব সময়, অতিভুজ চেঞ্জ হবে না, কিন্তু লম্ব আর ভূমি জিনিসটাকে একটু চেঞ্জ হতে পারে। সো আমরা একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা লিখতে পারি, দেখো লম্ব কেন লিখতে পারি, কি বলতো? লম্ব কেন বলে রাখবো, কোণের বিপরীত বাহু একটু লিখে রাখি আপাতত, ডিটেইলস আমরা পরে বুঝবো যে কোণের বিপরীত বাহু। কোণের কি বাহু বলতো? কোণের হচ্ছে বিপরীত বাহু। এটা মানে লম্ব মানে কি বুঝবো আমরা? লম্ব বলতে বুঝবো কোণের বিপরীত বাহু, আর ভূমি বলতে বুঝবো কোণ সংলগ্ন বাহু। কোণ সংলগ্ন বাহু, এটা বুঝবো, ঠিক আছে? আচ্ছা, তো এবার একটু খেয়াল করি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা খুব ফেমাস একটা উপপাদ্য জানি, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, ঠিক না? তো পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? পিথাগোরাস বলছে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা হবে, কোন সমকোণী ত্রিভুজের যেটা হবে যে অতিভুজের স্কয়ার হবে, অতিভুজের স্কয়ার বা বর্গ, এটা হবে এই যে অতিভুজ যেটা আছে, অপর দুই জায়গায় দুটো বাহু আছে এবি আর বিসি, অর্থাৎ লম্ব এবং ভূমি স্কয়ারের সমষ্টির সমান। লম্বের আর ভূমি স্কয়ার কি বলতো সমষ্টির সমান হচ্ছে অতিভুজের স্কয়ার। বুঝা গেছে? আচ্ছা, তো আমরা এখানে দেখতে পারতেছি যে আসলে এখানে অতিভুজটা কত বলতে আমাদের এসি, আমরা কি লিখতে পারবো? এসি স্কয়ার। আর এখানে লম্ব হচ্ছে এবি, লিখতে পারবো এবি স্কয়ার প্লাস কত লিখতে পারবো বলতো? বিসি স্কয়ার লিখতে পারবো। বুঝা গেছে কথাটা? এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। আমরা লিখতে পারবো যে এসি স্কয়ার ইকুয়াল লিখতে পারবো এবি স্কয়ার যোগ কি বলতো বিসি স্কয়ার, এই জিনিসটা আমরা লিখতে পারবো। এখন কথা হচ্ছে যদি এমন হয় যে আমাদের ধরা যাক সিটা এখানে আছে আর হচ্ছে বিটা এখানে আছে, তখন আমরা কি লিখবো? তখন আবার জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এখানে অতিভুজটা কিন্তু এবার এবি, তাহলে আমরা লিখতে পারবো এবি স্কয়ার ইকুয়াল লিখতে পারবো লম্ব কোণটা এসি, এসি স্কয়ার ইকুয়াল টু কত বলতো? আমরা লিখতে পারবো হচ্ছে বিসি স্কয়ার। বুঝা গেছে? এটা ডিপেন্ড করবে যে আসলে আমাকে পয়েন্টগুলো কিভাবে দেয়া আছে বা শীর্ষবিন্দুগুলো কিভাবে দেয়া আছে। তোমরা আলোচনার সুবিধার্থে এটা আমরা সি ধরে নিচ্ছি আর আমরা এটা থেকে বি ধরে নিচ্ছি। তো এবার আসে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের ব্যাপারে। সো ত্রিকোণমিতিক অনুপাত মূলত 6টা, সেই 6টা অনুপাত আমরা দেখে ফেলি। 6টা অনুপাত হচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে সাইন থিটা, আমরা বলি সাইন, আরেকটাকে বলি কোসাইন, আরেকটাকে বলি ট্যানজেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো একটু মাথায় রাখি আপাতত যে সাইনের বিপরীত যে অনুপাতটা পাওয়া যায় সেটা হচ্ছে কোসেকেন্ড, কোসাইনের বিপরীত অনুপাত পাওয়া যায় সেটা হচ্ছে সেকেন্ড বলে থাকে, তার বিপরীত। আর ট্যানের বিপরীতে যে অনুপাতটা পাওয়া যায় সেটা হচ্ছে কোট্যানজেন্ট পাওয়া যায়। আমরা এভাবে বলতে পারি যে সাইনের উল্টা হচ্ছে কোসেকের উল্টা হচ্ছে আবার কি বলতো সাইন, আর কোসাইনের উল্টা হচ্ছে সেকেন্ড, এবং সেকেন্ডের উল্টা হচ্ছে কি বলতো কোসাইন, আর ট্যানজেন্টের উল্টা হচ্ছে কোট্যানজেন্ট, এবং কোট্যানজেন্টের উল্টা হচ্ছে কি বলতো আমাদের কি বলতো ট্যানজেন্ট। একটু মাথায় রাখি। তো এবার আমরা আসলে কিভাবে এগুলোকে উচ্চারণ করি? আসলে দেখো, আমরা সাইনকে পুরোপুরি সাইন আসলে উচ্চারণ করি না, আমরা বলি এই ইটাকে বাদ দিয়ে দিই, ইটাকে বাদ দিয়ে কি পাই? সাইন। আর কোসেককে উচ্চারণ করি কি বলতো? আমরা এভাবে উচ্চারণ করি, n কে বাদ দিয়ে দিই, n কে বাদ দিয়ে আমরা কি উচ্চারণ করি বলতো? কোসেক উচ্চারণ করি। আর কোসাইনকে আমরা কিভাবে উচ্চারণ করি? আমরা মূলত এটাকে বাদ দিয়ে দিই, লিখি cos, আর সেকেন্ড ক্ষেত্রে আমরা এটাকে বাদ দিয়ে দিই, লিখি sin, sec, ঠিক আছে? জাস্ট sec। আর এটার জন্য আমরা এটা বাদ দিয়ে দিব, লিখব tan, আর এটাকে লিখব আমরা কি বলতো cot, কি লিখব? cot। তাহলে আমরা এখন এভাবে করব, sin এর উল্টা হচ্ছে cosec, cos এর উল্টা হচ্ছে sec, আর tan এর উল্টা হচ্ছে কি বলতো cot। বুঝা গেছে কথা? আচ্ছা, এবার আসো কোণ। তো ত্রিকোণমিতিতে আমাদের কেন লাগে? বেসিক্যালি ত্রিকোণমিতি আমাদের লাগে মূলত দুইটা কাজ করার জন্য। একটা কাজ সেটা হচ্ছে অ্যাঙ্গেল এর সাথে মানে কোণের সাথে কার সঙ্গে উপস্থাপন করা বলতো? বাহু, অর্থাৎ সাইড। মানে হচ্ছে কোণের সাথে
বাহুর সম্পর্ক স্থাপন করার জন্য মূলত ত্রিকোণমিতির আবিষ্কার। তো এটা মানে কি বোঝে একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা কোণে আসি। তো আসলে আমাদের এই কোণ প্রকাশ করার জন্য, যে কোনো একটা কোণ প্রকাশ করার জন্য সমকোণী ত্রিভুজ বুঝি আমরা অনেক ধরনের গ্রিক বর্ণ ইউজ করি। সেই গ্রিক বর্ণগুলো কি? একটা হচ্ছে ধরো আলফা, একটাকে বলি বিটা, একটাকে বলি গামা, একটাকে বলি থিটা, আরেকটা হচ্ছে কি বলতো ফাই, আরেকটা হচ্ছে ওমেগা, আরেকটা হচ্ছে কাপ্পা। তো এগুলো হচ্ছে আমরা লিখে রাখি। সেটা হচ্ছে আলফা। আলফা মানে কি? এই যে আলফা। আসলে দেখো এগুলো মানে কি, ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেরকম ইংলিশে এবিসিডি পড়ি না, তো এবিসিডির মধ্যে বাংলায় কখন পড়ি, তো এরকম হচ্ছে গ্রিসে এগুলো হচ্ছে গ্রিক বর্ণ, লাইক আলফা বিটা গামা হচ্ছে গ্রিক বর্ণ। কেমন? তো চলো আমরা দেখি। আলফা এটা বলা হয় আলফা, এটাকে বলা হয় বিটা, বিটা এটাকে বলা হয় গামা, এটাকে আমরা কি বলি বলতো? গামা বলি। এটাকে আমরা বলি থিটা, এটাকে বলি আমরা কি বলতো? ফাই বা ফি। তোমরা সেক ফাংশন যখন পড়ছো এটা পড়ে আসছো, ফাঁকা সেক প্রকাশের জন্য ফাই দেই। আর এটা হচ্ছে ওমেগা, এটাকে আমরা কি বলি বলতো? ওমেগা। এটাকে বলি কাপ্পা, এটাকে বলি কাপ্পা। বুঝা গেছে? সো এটাকে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট কোণ প্রকাশ করার জন্য এগুলো আমরা ইউজ করে থাকি, অ্যাঙ্গেল প্রকাশ করার জন্য। ঠিক আছে? সব হচ্ছে কি? আচ্ছা, তো এবার আসো আসলে এই ত্রিকোণমিতিক অনুপাতের সাথে আসলে এই কোণগুলোর সম্পর্কটা কিরকম দেখো। মনে রাখতে হবে এই ত্রিকোণমিতিক অনুপাতের পরে যে যা বসবে, যে জিনিসটা করবে সেটা হচ্ছে কোণ বসবে। কি বসবে? কোণ বসবে। তার মানে আমি যদি দেখি যে সাইন আলফা মানে কি বোঝায়? দেখো সাইনের উপর আলফা বসছে মানে কি আলফা একটা কোণ। আবার যদি দেখি কজ আলফা তার মানে কি আলফা হচ্ছে একটা কোণ। আবার যদি দেখি ট্যান আলফা তার মানে কি আলফা একটা কোণ কি বোঝায়। ঠিক আছে? আচ্ছা, তো এবার আসো আমরা একটু বোঝার চেষ্টা করি যে সাইন আর কোসেক এগুলো আমরা কিভাবে সমকোণী ত্রিভুজে অ্যাপ্লাই করি। তো একটু বোঝার চেষ্টা করতে হবে এখানে। তো আমি ধরে নিচ্ছি বোঝার জন্য যে আমাদের এই যে কোণ এসিবি যেটা আছে সেই কোণটাকে ধরে নিলাম আমি, ধরা যাক ধরলাম থিটা। কি ধরলাম? থিটা ধরলাম, থিটা ধরলাম। আচ্ছা, তো এই যে সাইন কোসেক এগুলোর একটু পরিচয় আমাদের জানা দরকার, যে পরিচয়গুলো আসলে কি মিন করে। মনে রাখতে হবে যে আমি যদি এই কোণের কি নিতে চাই, সাইন নিতে চাই, আমি কিভাবে এটাকে লিখবো বলতো? লিখবো সাইন থিটা। কি লিখবো? লিখবো সাইন থিটা। তারপর কি লিখতে পারি? cos থিটা লিখতে পারি, এটাকে বলতো tan থিটা লিখতে পারি। বুঝা গেছে কথা? আচ্ছা, তো tan থিটা বা sin থিটা এবার মিনিংটা কি আসলে দেখো। এই যে সাইন, সাইন মানে কি বোঝা জানো? সাইন মানে বোঝা হচ্ছে কোন একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত। কি বোঝায়? লম্ব আর অতিভুজের অনুপাত। বুঝা গেছে? তাহলে খেয়াল করো তো, আমি যদি লিখি sin থিটা, কি লিখি? sin থিটা। তাহলে sin থিটা যদি লিখতে চাই, খেয়াল করো তো এখানে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা বলতো, লম্ব তো এটা বোঝা যাচ্ছে AB। আমরা কি লিখতে পারবো বলতো? AB ডিভাইডেড বাই অতিভুজ কোণটা বলতো, আগে বলছিলাম সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজ কত হয় বলতো? AC হবে। কত হবে? AC হবে। বুঝা গেছে কথা? আচ্ছা, যদি cos লিখতে চাই, cos থিটা লিখতে চাই, তো cos থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। সমকোণী ত্রিভুজের ভূমি বাই কি বলতো? অতিভুজ বুঝে। ঠিক আছে? তো আমি যদি চিন্তা করি যে এখানে ভূমিটা কোনটা, দেখো তো ভূমি হচ্ছে আমাদের BC ভূমি। আমরা কি লিখবো? ভূমি হচ্ছে BC, অতিভুজ কোণটা বলতো আবার AC চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার যদি tan থিটা, তো tan থিটার ফর্মুলা আমরা যদি চিন্তা করি, tan থিটা সেটা হবে লম্ব ডিভাইডেড বাই হচ্ছে কত বলতো? ভূমি। লম্ব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ভূমি। তাহলে খেয়াল করার চেষ্টা করো, লম্ব এখানে কি আছে বলতো? লম্ব তো আমাদের কত আছে বলতো? AB। আমরা কি বসাবো? AB ডিভাইডেড বাই ভূমি কত বলতো? BC। বুঝা গেছে কথাগুলো? এখন আমরা সবাই তো জানি আসলে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তোমরা পড়ছো না এরকম। সো খেয়াল করার চেষ্টা করো, এই যে তিনটা অনুপাত জানলে কিন্তু আমার বাকি অনুপাতগুলো বের হয়ে যাচ্ছে। কি হবে দেখো, আমরা যদি সাইন জানি তাহলে কোসেক বের করতে পারবো। দেখো কারণ সাইন আর কোসেক তো পরস্পর উল্টা, তাহলে সাইন থিটা যদি হয় এই বাই বিসি, কোসেক থিটাটা কত হয় বলো তো? তোমরাই বলো। কোসেক থিটাটা হবে আসলে কিছুই না, কোসেক থিটাটা হবে উল্টা। এটা উল্টা মানে এসি যাবে উপরে, এবি আসবে নিচে, তার মানে কত হবে? এসি বাই কত হবে বলো তো? এবি হবে। বোঝা গেছে কিনা? তাহলে আমাকে বলো যে বাকিগুলো যদি চিন্তা করি যে দেখাই, সেটা হচ্ছে কিরকম যে cos যদি আমরা জানি তাহলে sec কত হয় বলতো? আমরা জানি sin হচ্ছে cos এর উল্টা। তো cos যদি হয় BC বাই AC, তাহলে sec কত হয় বলতো? AC বাই কত হবে বলতো? BC হবে। আর cot যদি লিখতে চাই, সেই cot থিটা কি লিখতে পারবো বলতো? cot হচ্ছে tan এর উল্টা। তো tan যদি হয় AB বাই BC, তাহলে cot হবে সিম্পলি তার উল্টা, BC বাই কত হয় বলতো? AB হবে। তোমরা এই কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার ধরো একটা টুইস্ট চিন্তা করো। টুইস্ট এরকম যে স্যার যেটা বললো, স্যার বললো যে না এই কোণটা থিটা, ঠিক আছে ওকে সমস্যা নেই, বাট আমাদের বলা হলো যে এই কোণটা হচ্ছে আলফা। এবার এই কোণটা হচ্ছে আলফা। আমি আগে বলছি যে আলফা মানে কোণ প্রকাশের জন্য আমরা থিটা, আলফা, বিটা এগুলো ইউজ করতে পারি। সো আমি যদি এই কোণটাকে আলফা দিয়ে প্রকাশ করি, এবার আমাকে স্যার প্রশ্ন করলো, সেটা কি? স্যার প্রশ্ন করলো যে sin আলফা কত। আমি তো মাত্র পড়াইলাম sin মানে কি লম্ব বাই অতিভুজ। তো তুমি শুধু ব্যবসায় দিবা যে কি লম্ব বাই লম্ব কোণটা AB, লম্ব হচ্ছে AB, আর অতিভুজ কোণটা বলতো AC। ঠিক না? বাট এটা কিন্তু রং আইডিয়া। এটা হচ্ছে রং আইডিয়া। কেন রং আইডিয়া বলতো? একটু মাথায় রাখবা, আসলে লম্ব বলতে আমরা যা বুঝি যে হ্যাঁ একটা রেখা যদি ভূমির উপরে ভার্টিক্যালি থাকে, দাঁড়ায় থাকে, ওটা হচ্ছে লম্ব। বাট ত্রিকোণমিতিতে আসলে লম্বের সঙ্গে এটা দেওয়া হয় না। একটু আমরা লেখা রাখছি, দেখো চিপার মধ্যে এই যে লিখে রাখছি, লম্ব মানে কি বুঝবো বলতো? কোণের বিপরীত বাহু। তার মানে যে কোণের সাপেক্ষে আমাকে বের করতে বলবে তার বিপরীত বাহু বসাইতে হবে লম্বের ক্ষেত্রে। তাহলে আমাকে বলো তুমি যদি আলফা বসাও,
তাহলে আলফার ক্ষেত্রে বিপরীত বাহু কোনটা বলতো? আলফা যদি কোন এটা হয়, এর বিপরীত বাহু কিন্তু বিসি, ঠিক না? তাহলে কি লম্ব বিসি বসাবো নাকি বসাবো? অবশ্যই তোমাকে বিসি বসাইতে হবে। আর অতিভুজ তো সেমই থাকবে সারা জীবন। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে বলতো ভাই কজ আলফাটা কত? তো কজ আলফা মানে কি? ভূমি বাই অতিভুজ। এবার আমাকে বলো এই কোণের সাপেক্ষে এটা তো লম্ব, তাহলে আমি কি লিখে রাখছি ভূমির জায়গায়? দেখো তো কোন সমবাহু, তার মানে যে তোমাকে যে কোণ দেওয়া থাকবে তার অপোজিট তো লম্ব হবে, তাহলে যেটা করে থাকবে কোন সমবাহু যেটা করে থাকবে বাহু সেটাই কি হবে? ভূমি হবে। তাহলে ভূমি কোণটা বসাবো? বিসি বসাবো? অবশ্যই না, ভূমি বসাবো আমরা এবি। কত হবে? এবি বাই কত হবে বলতো? এসি হবে। এবার তোমরা এই বলো tan আলফা কত হবে? tan মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা? বিসি, আর ভূমি কোণটা? এবি। তাহলে কত হবে এটা বলতো? বিসি বাই এবি। তো এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে আসলে আমাকে কোন কোণের সাপেক্ষে বলা হচ্ছে। আমরা যে cos আলফা বা tan থিটা এগুলো লিখতেছি আসলে কোন কোণের সাপেক্ষে লিখতেছি। তাহলে একটু মাথায় রাখবা যে লম্ব বলতে বোঝায় আসলে কোণের বিপরীত বাহু, আর ভূমি বলতে বোঝাচ্ছে কোণ সংলগ্ন বাহু।